ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। এই উত্তেজনা এখনও পুরোপুরি সংঘর্ষের রূপ নেয়নি। তবে দুই দেশের মধ্যে উত্তেজনা শেষবার যখন সংঘর্ষের রূপ নিয়েছিল তখন ভারতীয় কর্মকর্তারা এক অস্বস্তিকর বাস্তবতার সম্মুখীন হতে বাধ্য হন। নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, ওই সময় দেশটির বিশাল সামরিক বাহিনীকে অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল। তারা ছিল সেকেলে এবং সীমান্তে হুমকি মোকাবিলায় অপ্রস্তুত। পাকিস্তানের হাতে 2019 সালে একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় লজ্জায় পড়ে যায় দেশটি। তখন প্রশ্নের মুখে পড়ে ভারতের সামরিক বাহিনী। সেই থেকেই ভারতীয় ফৌজকে ঢেলে সাজাতে কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ত্র কিনতে নতুন আন্তর্জাতিক মিত্র খুঁজে নেন তিনি। দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ান। এসব প্রচেষ্টার ঠিক কতটুকু পরিবর্তন এসেছে, হয়তো খুব শিগগিরই তার পরীক্ষা হতে যাচ্ছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়। চলমান অস্থিরতার মধ্যে অস্ত্র পরীক্ষায় কিংবা সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে বা শক্তিশালী, সে প্রশ্নই বারবার উঠে আসছে। আর সেই নিয়ে এবারের প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি লাবিব হাসান। নিউ ইয়র্ক টাইমস 2018 সালে এক সংসদীয় প্রতিবেদন থেকে জানতে পারে ভারতের 68% সামরিক সরঞ্জাম সেকেলে, 24% এখনকার মানের এবং মাত্র 8% সর্বাধুনিক। 5 বছর পর 2023 সালে দেয়া এক হালনাগাদ প্রতিবেদনে সামরিক বাহিনীর কর্মকর্তারা স্বীকার করেন বিশাল আকারের বাহিনী হওয়ার চ্যালেঞ্জের কারণে পর্যাপ্ত পরিবর্তন আসেনি। যদিও 2023 সালের সংসদীয় শুনানিতে দেয়া তথ্য অনুযায়ী ভারতের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রায় দ্বিগুণ হয়েছে, তবু একটি আধুনিক সেনাবাহিনীর মানের বিবেচনায় এটি অনেক কম। অর্ধেকেরও বেশি সরঞ্জাম এখনও পুরনোই রয়ে গেছে। এদিকে 2021 সালে চীন সীমান্তে ভারতীয় সেনা সদস্যরা 2020 সালের সংঘর্ষের পর থেকে এই অঞ্চলে 4 বছর ধরে সেনা মোতায়েন রেখেছে ভারত। বিশেষজ্ঞদের মতে এসব সীমাবদ্ধতার কারণে নরেন্দ্র মোদী তুলনামূলক সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলার পথ বেছে নিতে পারেন, যেমন সীমিত পরিসরে বিমান হামলা বা পাকিস্তান সীমান্তের কাছে বিশেষ বাহিনীর অভিযান। এসব অভিযান জনরোষ প্রশমিত করবে, সম্ভাব্য বিপ্রদকর ভুলের ঝুঁকি কমাবে এবং প্রতিশোধমূলক হামলা এড়াতে কাজে আসবে। এদিকে পাকিস্তান সরকার ইতিমধ্যে সতর্ক করেছে, ভারত হামলা করলে তারাও একই ধরনের জবাব দেবে। সাম্প্রতিক সময়ে ভারত স্থানীয়ভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনে ব্যাপক বিনিয়োগ করেছে এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এখন কিছুটা ধীর গতিতে হলেও দীর্ঘমেয়াদে সামরিক বাহিনীকে এটি আরও ভালো অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন সমরবিদরা। 2020 সালে চীনের সঙ্গে সংঘাতের 1 বছরের একটু বেশি সময় আগে পাকিস্তান ভারতে একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে এবং এর পাইলটকে আটক করে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ নেতৃত্বে থাকা অবসরপ্রাপ্ত ভারতীয় জেনারেল দুষ্যন্ত সিং বলেন, বিমান ভূপাতিতর ঘটনায় ভারতীয় সামরিক বাহিনীর জন্য সজাগ হওয়ার বার্তা হিসেবে আসে। এরপর থেকে ভারত নিজেদের সামরিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন পথ অনুসন্ধান করেছে। দেশটি আমেরিকার আপত্তির পরেও রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করা নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। পাশাপাশি ফ্রান্স থেকে কয়েক ডজন যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্র থেকে ড্রোন, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে। সবচেয়ে বড় পার্থক্য হলো রাফাল যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি। এগুলো ভারতীয় বাহিনীর সক্ষমতার বড় উন্নতি সাধন করেছে। ভারতের অর্থনীতি এখন বিশ্বে 5ম বৃহত্তম অবস্থানে আছে, পাকিস্তানের চেয়ে প্রায় 10 গুণ বড়। ফলে ভারত সামরিক খাতে বরাদ্দের জন্য এখন আরও বেশি সম্পদ ব্যয় করতে পারছে। কিন্তু দেশটির বিপুল জনসংখ্যার ব্যাপক চাহিদা পূরণে সরকারকে নজর দিতে হচ্ছে বলে ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয় এখনও মোট দেশজ উৎপাদনের 2%-এরও কম। সামরিক বিশ্লেষকদের মতে যা যথেষ্ট নয়। সরকারকে দেশের বিশাল জনগণের অন্যান্য প্রয়োজনীয়তার দিকেও মনোযোগ দিতে হচ্ছে। 2020 সালে চীনের সঙ্গে সংঘাতের পর 4 বছরের জন্য ভারতকে সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করে রাখতে হয়েছে। এর ফলে আধুনিকীকরণ প্রচেষ্টা ব্যয়বহুল হয়ে উঠেছে। আরেকটি বড় বাধা ছিল ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়া থেকে অস্ত্র আসা বিলম্বিত করেছে। সংসদে দেওয়া দাপ্তরিক নথিতে দেখা যায়, অর্থ বরাদ্দ থাকলেও সামরিক বাহিনী তা ব্যয় করতে হিমশিম খাচ্ছে, কারণ বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার কারণে অর্ডারগুলো আটকে ছিল। গত 5 বছর ধরে সামরিক সরঞ্জাম আমদানিতে ইউক্রেনের পরে ভারত দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। এদিকে পাকিস্তান ছিল বিশ্বের
পঞ্চম বৃহত্তম আমদানিকারকের স্থানে। রাশিয়া এখনও ভারতের অস্ত্রের প্রধান সরবরাহকারী হলেও গত 5 বছরে তাদের কাছ থেকে কেনা অস্ত্রের পরিমাণ প্রায় 20% কমে এসেছে। অস্ত্র কিনতে ভারত ক্রমেই ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের দিকেও ঝুঁকেছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা সত্ত্বেও তারা রাশিয়া থেকে কেনা 5টি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে 3টি মোতায়েন করেছে। ফ্রান্স থেকে কেনা 36টি রাফাল যুদ্ধবিমানের সবগুলো বিমান বাহিনীতে যুক্ত করা হয়েছে, আরও 26টি কেনার পরিকল্পনা করছে। ভারত এখন দেশীয়ভাবে নির্মিত অনেকগুলো যুদ্ধজাহাজ নৌবাহিনীর বহরে যুক্ত করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক GFP 2025-এর তথ্য অনুসারে ভারতের জনসংখ্যা 140 কোটি, যা বিশ্বে দ্বিতীয়। সক্রিয় জনশক্তি 66 কোটি 20 লাখ, সক্রিয় সেনা 14,60,000 নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। দেশটির রিজার্ভ সেনা 11,60,000, যা বিশ্বে সপ্তম। আধা সামরিক বাহিনীর সদস্য 25,30,000 বিশ্ব র্যাঙ্কিংয়ে, যা দ্বিতীয়। সব মিলিয়ে মোট সামরিক জনবল 51 লাখ। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি 20 লাখ, যা বিশ্বে পঞ্চম। সক্রিয় জনবল 10 কোটি 80 লাখ, সক্রিয় সেনা 6,54,000, যা বিশ্বে সপ্তম। রিজার্ভ সেনা রয়েছে 6,50,000। আধা সামরিক বাহিনীর সদস্য GFP-তে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি, তবে উল্লেখযোগ্য রয়েছে বলে জানা যায়। এতে মোট সামরিক শক্তি 17 লাখ। ভারতের জনবল পাকিস্তানের তুলনায় দ্বিগুণের বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড়। পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে, তবে তাদের মধ্যে মুজাহিদের মতো ISI নিয়ন্ত্রিত অনিয়মিত বাহিনীগুলো রয়েছে। 2025-26 অর্থবছর অনুযায়ী ভারতের বাজেট $7,900 কোটি, যা যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয়। এটি জিডিপির 2.1%। এ ব্যয় পূর্ববর্তী বছরের তুলনায় 9.5% বেশি। পাকিস্তানের বাজেট 1,000 থেকে 1,200 কোটি ডলার, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে শীর্ষ দেশের তালিকায় নেই। এ ব্যয় জিডিপির 3.6%। বৈদেশিক সামরিক সহায়তা $10 কোটি, মূলত চীন ও যুক্তরাষ্ট্র থেকে। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের 6 থেকে 8 গুণ। এ বিপুল প্রতিরক্ষা ব্যয় ভারতের সামরিক খাতে প্রযুক্তি ও অবকাঠামোগত এবং জনশক্তির আধুনিকীকরণে আরও বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে। পাকিস্তান বাজেট সংকটে ভুগলেও চীনের সহায়তা এটিকে সামাল দিচ্ছে। পাকিস্তানের সামরিক ব্যয়ের বড় অংশ ব্যয় হয় বৃহৎ সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুরক্ষায়। আধুনিক যুদ্ধে বিশেষত দ্রুত সাড়া দেয়া ও নির্ভুল আক্রমণের জন্য বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব খুব গুরুত্বপূর্ণ। ভারতের মোট বিমান 2,229টি, এর মধ্যে যুদ্ধবিমান 513 থেকে 606টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে Su-30 MKI, রাফায়েল তেজস, রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনুক, আরও আছে 4টি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল AEW&C ব্যবস্থা। পাকিস্তানের মোট বিমান 1,399 থেকে 1,434টি, এর মধ্যে যুদ্ধবিমান 328টি থেকে 387টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, JF-17 থান্ডার, মিডস 3 and 5, আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার AS-1F কোবরা সহ। AUW&C রয়েছে 7টি, যা ভারতের চেয়ে বেশি। ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময়, তবে স্কোয়াড্রনের ঘাটতি রয়েছে। পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও তার আধুনিকায়ন হচ্ছে। ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষায় ও আরব সাগরে পাকিস্তানের অভিযানের জন্য নৌ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জাহাজ রয়েছে 294টি, বিমানবাহী রণতরী আছে 2টি, সাবমেরিন 18টি, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS আরিহান সহ ডেস্ট্রয়ার 13টি, ফ্রিগেট 14টি, পেট্রোল নৌযান 106টি। যুদ্ধে ব্যবহারের উপযোগী বিমান রয়েছে 75টি। নৌবাহিনীর সদস্য সংখ্যা 67,700। অন্যদিকে পাকিস্তানের জাহাজ রয়েছে 121টি, সাবমেরিন 8টি, ফ্রিগেট 9টি, পেট্রোল নৌযান 17টি। এ বাহিনীর যুদ্ধবিমান রয়েছে 8টি এবং নৌবাহিনীর সদস্য সংখ্যা 23,800। ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী। পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে মনোযোগ দেয়। বিমানবাহী রণতরী না থাকা ও সীমিত সংখ্যক যুদ্ধবিমানের কারণে গভীর সমুদ্রে দেশটির নৌবাহিনীর অভিযান চালানোয় সীমাবদ্ধতা রয়েছে।
ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী। তাদের প্রতিরক্ষা কৌশলে এ সক্ষমতার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে 130 থেকে 140টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি 3 and 5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 3000 থেকে 5000, মিরেজ 2000 ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষায় INS হারিয়ান্ট। তবে পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার নীতির পক্ষে ভারত। এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা রয়েছে 140 থেকে 150। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন 2-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতী। এই নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।